নরেন্দ্রনাথ দত্ত তখনও স্বামী বিবেকানন্দ হননি। তখন ছাত্রাবস্থায় তিনি ঊনবিংশ শতাব্দীর এক বিশিষ্ট প্রতিভা হারবার্ট স্পেন্সারের দার্শনিক ভাবনা চিন্তার সঙ্গে পরিচিত হয়েছিলেন। পিতার মৃত্যুর পরে নরেন্দ্রনাথ কিছুদিনের জন্য শিক্ষকতার কাজেও ব্রতী হয়েছিলেন। সেই সময় স্পেন্সারের একটি বই তিনি অনুবাদ করেন। সেই বইটির নাম শিক্ষা। এটি স্বামী বিবেকানন্দের ন্যায় এক বিশাল কর্মকাণ্ডের ঋত্বিকের জীবনের আদি পর্বে পূর্বাশ্রমের এক অতি সামান্য ঘটনা। কিন্তু এই ক্ষুদ্র ঘটনাটি থেকেই বোঝা যায় শিক্ষা নামক বিষয়টি নিয়ে, তার বৌদ্ধিক, নৈতিক ও বিষয়গত দিকগুলি নিয়ে তিনি তখন থেকেই কীভাবে আন্দোলিত ছিলেন। কিন্তু এই ক্ষুদ্র ঘটনাটি থেকেই বোঝা যায় শিক্ষা নামক বিষয়টি নিয়ে, তার বৌদ্ধিক, নৈতিক এবং বিষয়গত দিকগুলি নিয়ে তিনি তখন থেকেই কীভাবে আন্দোলিত ছিলেন। এই বইটির অনুবাদ করতে গিয়ে বেশ কিছু বিষয়ে মত পার্থক্য হয় নরেন্দ্রনাথের। তিনি চিঠি লিখে হারবার্ট স্পেন্সারকে সেগুলো জানান এবং স্পেন্সারও পরবর্তী সংস্করণে সেগুলি সংশোধন করবেন বলে তাঁকে চিঠি লিখে পাঠান। এরপর নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার পর সারা জীবন নতুন ভারত আর নতুন মানুষ গড়ার এক বিশাল কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু সারা জীবন শিক্ষাদানই ছিল তাঁর জীবনের এক মস্ত বড় অধিকার। আজ আমরা যখন 2020 সালে এসে দাঁড়িয়েছি, তখনও বুঝতে পারি এই দেশটার উন্নয়নের প্রতিকূলতার সবচেয়ে বড় কারণই হচ্ছে অশিক্ষা। শিক্ষার সম্প্রসারণই পারে এই সমাজকে রাহুমুক্ত করতে সব দিক থেকেই। আসলে প্রত্যেকটি জাতির উত্থানের মূলেই রয়েছে শিক্ষা। স্বামীজি শিক্ষার আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে একদা বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অব দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। কাজেই স্বামীজির শিক্ষার ভাবনা ভারতীয় আধ্যাত্মিক আদর্শ তথা উপনিষদের ভাবনা থেকে বিচ্ছিন্ন ধারণা নয়। একথা সত্য, ঊনবিংশ শতাব্দীর রেনেসাঁ বা নবজাগরণ সম্ভব হবার পিছনে ব্রিটিশ রাজশক্তির ইংরেজি শিক্ষা প্রবর্তনের কারণ ছিল। মেকলের ইংরেজি শিক্ষার উদ্দেশ্য ব্রিটিশ রাজশক্তির স্বার্থ রক্ষা করা হলেও ইতিহাসের অমোঘ কারণে বাস্তবে সেটি ভারতীয় সার্বভৌম স্বাজাত্যবোধ নির্মাণেই সহায়ক হয়। কিন্তু তারপরেও পাশ্চাত্যকরণ বা ওয়েস্টার্নাইজেশন ছিল ভারতীয় সমাজের পরিবর্তনের এক বড় সামাজিক অনুঘটক। কিন্তু স্বামীজি স্মরণ করালেন, ভারতীয় ইতিহাসে শিক্ষা ভাবনা ছিল যথেষ্ট মজবুত। অতীতের সেই শিক্ষা চর্চার ভারতীয়ত্বকে আত্মীকরণ করে পাশ্চাত্যের বস্তুগত প্রযুক্তিগত পরিকাঠামোর সাহায্য নিয়ে আমাদের এগোতে হবে। প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থে এই দুই দৃষ্টিভঙ্গির মিলন ঘটানোর কথা তিনি বলেন, কিন্তু শিক্ষাক্ষেত্রে ভারতীয় আধ্যাত্মিক ধারার প্রাসঙ্গিকতার কথা তুলে তিনি যে শিক্ষাদর্শ তুলে ধরেন, তাকেই তিনি সারা জীবন ধরে লালন পালন করেছেন। প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থে এই দুই দৃষ্টিভঙ্গির মিলন ঘটানোর কথা তিনি বলেন, কিন্তু শিক্ষাক্ষেত্রে ভারতীয় আধ্যাত্মিক ধারার প্রাসঙ্গিকতার কথা তুলে তিনি যে শিক্ষাদর্শ তুলে ধরেন, তাকেই তিনি সারা জীবন ধরে লালন পালন করেছেন। তবে স্বামীজির বেদান্ত চিন্তার অঙ্গ হিসেবে শিক্ষা চিন্তাকে দেখা যেতে পারে,
কিন্তু এই বেদান্তকে বলা হয়েছে প্র্যাকটিক্যাল বেদান্ত। তাই স্বামী বিবেকানন্দের ভাবনায় সমাজ ভাবনা সর্বদাই স্পষ্ট। তিনি নিজে একজন সমাজতন্ত্রী মানুষ ছিলেন। সামাজিক ও আর্থিক বৈষম্য তাকে সারা জীবন পীড়িত করেছে। তিনি দেশের অর্ধনগ্ন গরিব মানুষদের জন্য অশ্রুপাত করেছেন। তিনি চেয়েছেন দেশের এই আর্থিক বৈষম্য দূরীভূত হোক। এই বৈষম্য দূরীভূত হলে তবেই শিক্ষার আলো গোটা সমাজে ছড়িয়ে পড়তে পারবে। এটা বুঝতে কখনোই তার ভুল হয়নি। শিক্ষার মূল তত্ত্ব বোঝাতে গিয়ে তিনি বলেছেন, ইউরোপের বহু নগর পর্যটন করিয়া তাহাদের দরিদ্রদেরও সুখ স্বাচ্ছন্দ্য ও বিদ্যা দেখিয়া আমাদের গরিবদের কথা মনে পড়িয়া অশ্রু সজল বিসর্জন করিতাম। কেন এ পার্থক্য হইল? শিক্ষা জবাব পাইলাম। শিক্ষা বলে আত্মপ্রত্যয়, আত্মপ্রত্যয় বলে অন্তর্নিহিত ব্রহ্ম জাগিয়া উঠিতেছেন। কাজেই স্বামীজি শিক্ষা চিন্তা মানে শুধুই ধর্মশিক্ষা নয়, শুধুই আধ্যাত্মিকতার চর্চা নয়। বিপুল জনসংখ্যার এই ভারতবর্ষে দারিদ্র্য দূরীকরণ করে সামাজিক সাম্য স্থাপিত না হলে এই শিক্ষা যে আসলে বাস্তবায়িত হতে পারে না, তা স্বামীজি কত কত বছর আগে বুঝেছিলেন। স্বামীজি বলেছেন, এমন সজলা সফলা দেশ যেখানে প্রকৃতি অন্য সকল দেশের চেয়ে কোটি গুণে ধনধান্য প্রসব করছেন, সেখানে দেহ ধারণ করে তোদের পেটে অন্ন নেই, পিঠে কাপড় নেই। যে দেশের ধনধান্য পৃথিবীর সকল দেশে সিভিলাইজেশন অর্থাৎ সভ্যতা বিস্তার করেছে, সেই অন্নপূর্ণার দেশে তোদের এমন দুর্দশা। ঘৃণিত কুকুর অপেক্ষাও যে তোদের দুর্দশা হয়েছে। তোরা আবার তোদের বেদ বেদান্তের বড়াই করিস। যে জাত সামান্য অন্ন বস্ত্রের সংস্থান করতে পারে না, পরের মুখাপেক্ষী হয়ে জীবন ধারণ করে, সেই জাতের আবার বড়াই। ধর্মকর্ম এখন গঙ্গায় ভাসিয়ে আগে জীবন সংগ্রামে অগ্রসর হ। ভারতে কত জিনিস জন্মায়, বিদেশি লোক সেই মেটেরিয়াল দিয়ে তার সাহায্যে সোনা ফলাচ্ছে, আর তোরা ভারবাহী গর্দভের মতো তাদের মাল টেনে মরছিস। ভারতে যেসব পণ্য উৎপন্ন হয়, দেশ বিদেশের লোক তাই নিয়ে তার ওপর বুদ্ধি খরচ করে, নানা জিনিস তৈরি করে বড়লোক হয়ে যাচ্ছে। আর তোরা তোদের বুদ্ধিটাকে সিন্ধুকে পুড়ে রেখে ঘরের ধন পরকে বিলিয়ে হা অন্ন করে বেড়াচ্ছিস। ভারতের এই অর্থনৈতিক অবস্থার উন্নতি না হলে যে ভারতের শিক্ষার প্রসারও হতে পারে না, সেই দিন এই সার সত্যটি বোঝা কিন্তু সহজ ছিল না। কার্ল মার্ক্সের অর্থনৈতিক চিন্তায় এক ধরনের নির্দেশবাদ বা ডিটারমিনিজম আছে বলে অনেক পণ্ডিত অভিযোগ করেন। তিনি মাত্রাতিরিক্ত গুরুত্ব দেওয়ায় সামাজিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিকাঠামোর বিকাশে মার্ক্সবাদী সমাজতন্ত্রীরা সেভাবে গুরুত্ব দেননি। কিন্তু আজ আধুনিক শিক্ষাবিদ ও সমাজতত্ত্ববিদরা যখন দেশের শিক্ষা পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে এই আর্থিক অসাম্যের কথাই তুলে ধরেছেন, তখন স্বামীজির ভাবনায় প্রাসঙ্গিকতা দেখে সত্যি চমৎকৃত হতে হয়। আন্দ্রে বেতে তার ইউনিভার্সিটিজ অ্যাট দ্য ক্রস রোডস নামক সাম্প্রতিক গ্রন্থে বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলির স্থাপনাতেও সকলেই উচ্চশিক্ষা লাভ করতে পারেনি। সমাজের এক ক্ষুদ্র অংশ এই সুযোগ পেয়েছে, আজও পাচ্ছে। এর ফলে সামাজিক অসাম্য আরও বাড়ছে। সাম্য ও অসাম্যের এই টানাপোড়েন আজও থামেনি। অমর্ত্য সেনের মতো নোবেলজয়ী শিক্ষাবিদ বলছেন, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মতো প্রাথমিক শিক্ষাকেন্দ্রগুলিকে সমাজে আরও মজবুত করতে হবে।
জেলায় জেলায় এই শিক্ষাকেন্দ্রগুলিকে ছড়িয়ে দিতে হবে আরও বেশি বেশি করে। একদিকে প্রাথমিক শিক্ষা স্তরে আমরা সমাজের সর্বস্তরের মানুষকে শিক্ষা দিতে পারছি না, আবার বিশ্ববিদ্যালয় স্থাপন করে উচ্চশিক্ষার ব্যবস্থা করে সামাজিক অসাম্যকে ক্রমাগত বাড়িয়ে তুলছি। অ্যান্দ্রে বেতের ভাষায়, while universities create opportunities for individual mobility which is in some sense again for equality, they also contribute to the reproduction of inequality. অর্থাৎ ইকুয়ালিটি তৈরি করবার জন্য যে সুযোগ সুবিধাগুলিকে আমরা সমাজে নিয়ে আসছি সেইগুলোই আমাদের পরিকাঠামোগত অভাবের কারণে দিনে দিনে আরও ইনইকুয়ালিটি বাড়িয়ে তোলার অর্থাৎ অসাম্য তৈরি করবার উপক্রম করছে। সামাজিক অসাম্য দূরীকরণ সম্ভব হলে শিক্ষার আলো সর্বস্তরে ছড়িয়ে পড়বে। এ তত্ত্বের পাশাপাশি স্বামীজি শিক্ষাকে ধর্মের সঙ্গেও যুক্ত করেছিলেন। স্বামীজি নিজের ভাষায়, আমি ধর্মকে শিক্ষার ভিতরকার সার জিনিস বলিয়া মনে করি। শিক্ষার গোড়ার কথাই হলো ধর্ম। ধর্মটা যেন ভাত আর সবগুলো তরকারি। তার মানে শুধু ভাত খেলেও চলবে না, আবার শুধু তরকারি খেলেও চলবে না। কিন্তু এখানে উল্লেখ করা প্রয়োজন স্বামীজির দৃষ্টিতে ধর্ম জিনিসটি বা এই ধারণাটি আসলে কি। আসুন সেটাও আমরা জেনে নিই। ধর্ম মানেটাও পরিষ্কার করে বোঝা প্রয়োজন। ধর্ম মানে শুধু মন্দিরে গিয়ে পুজো করা, উপবাস করা, মন্ত্র পড়া এমন নয়। ধর্ম মানে অন্তরের ব্রহ্মত্বের বিকাশ, আর শিক্ষা অন্তরের পূর্ণতার বিকাশ। পূর্ণ আমি নিজেকে অধিকার করছি ইহজীবনে, এই আবিষ্কারের পদ্ধতিটাও তো শিক্ষা। মানুষ জানে, এ কথা আমরা বলি। এই কথার মানে কি স্বামীজি নিজেই বলেছেন। মনোবিজ্ঞানের ভাষায় বলতে হবে মানুষ আবিষ্কার করে। এ এক আবরণ উন্মোচনের খেলা। প্রকৃতির মধ্যে আমরা ছোট থেকে বড় হই সময়ের সাথে সাথে, এবং সেই বড় হওয়া কালীনই আমরা প্রকৃতির কাছ থেকে নানা প্রকার শিক্ষা নিয়ে থাকি। আকাশ আমাদের উদার হতে শেখায়। যে শিক্ষা আমাদের মানবতাবাদী করবে না, সূক্ষ্ম নীতিবোধ ও সংস্কৃতিতে পরিচালিত করবে না, সেই শিক্ষার মাধ্যমে জাতি গঠন কখনো সম্ভব নয়। মার্ক্সবাদী ধ্যান ধারণাতেও কিন্তু নীতিশাস্ত্রের উপযোগিতার কথা বলা হয়েছিল। মহামতি কান্ট বলেছিলেন, দেয়ার ইজ নো হলিডে ইন ভার্চিউ। কাজেই ন্যায়ের পথে কোনো ছুটির দিন, কোনো রবিবার নেই। অতএব শিক্ষার মাধ্যমে স্বামীজি চরিত্র গঠনের কথা বলেছেন। তিনি মানুষ তৈরির কথা বলেছেন, যাকে বলা হয় ম্যান মেকিং এডুকেশন। স্বামীজি বলেছেন, যে বিদ্যার উন্মেষে ইতর সাধারণকে জীবন সংগ্রামে সমর্থ করতে পারা যায় না, তাতে মানুষের চরিত্রবল, পরার্থ তৎপরতা, সিংহ সাহসিকতা এনে দেয় না। সে কি আবার শিক্ষা? যে শিক্ষায় জীবনে নিজের পায়ের উপরে দাঁড়াতে পারা যায়, সেই হচ্ছে শিক্ষা। স্বামীজির শিক্ষায় চেতনাময় শিক্ষকের ভূমিকাও বিশেষ গুরুত্বপূর্ণ। আইনস্টাইন একবার শিক্ষকদের সম্মেলনে যোগ দিয়ে বলেছিলেন, শিক্ষকদের জন্য তার একটি বার্তা, বি অ্যান এক্সাম্পল। শিক্ষক যেন আদর্শ হয়ে উঠতে পারেন ছাত্রদের কাছে। শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক বলতে মনে পড়ে পথের পাঁচালীর গ্রামের পাঠশালার শিক্ষক মশাইকে। আসলে শিক্ষক শেখাচ্ছেন মানে কে কাকে শেখায়? স্বামীজি বলেছেন, শেখাচ্ছি মনে করেই শিক্ষক সব মাটি করে দেয়। আসলে স্বামীজি চাইছেন শিক্ষকের কাজ হবে কেবল ছাত্রের পথ থেকে সমস্ত অন্তরায় অর্থাৎ সমস্ত বাধা বিপত্তি সরিয়ে দেওয়া। অপরের অধিকারে হাত না দিলে সব ঠিক হয়ে যাবে।
আইনস্টাইন যেটা বলেছিলেন শিক্ষককে আদর্শ হতে হবে, সেভাবে স্বামীজিও বলছেন একজন যথার্থ গুরু চাই। স্বামীজি বলছেন গুরুর সাক্ষাৎ সংস্পর্শে না এলে কোনো রকম শিক্ষাই হতে পারে না। কেবল মিথ্যা কথা বলা মহাপাপ, পড়লে কুচুও হবে না। এটা নেতিবাচক শিক্ষা নয়, এটা ইতিবাচক শিক্ষা। সারাক্ষণ যদি একটি ছেলেকে, একটি জাতিকে বলা হয় যে তার দ্বারা কিছু হবে না, তবে তার মধ্যে একটা ভয়ের ভাবই কাজ করবে। আমি পারবো, আমার দেশ পারবে, এই ধারণাটা যেদিন তৈরি হবে সেদিনই ইতিবাচক শিক্ষার বিকাশ হবে। স্বামীজি কথিত গল্প আপনাদের সঙ্গে ভাগ করব। নিউ ইয়র্কে দেখিতাম আইরিশ কলোনিস্ট অর্থাৎ আইরিশ ঔপনিবেশিকগণ আসিতেছে। ইংরেজ পদ নিপীড়িত, বিগতশ্রী, ঋত সর্বস্ব, মহাদরিদ্র, মহামূর্খ, সম্বল একটি লাঠি ও তার অগ্রবিলম্বিত একটি ছেঁড়া কাপড়ের পুঁটুলি। তার চলন সব হয়, তার চাউনি সব হয়। 6 মাস পরে আরেকটি দৃশ্য, সে সোজা হয়ে চলছে, তার বেশভূষা বদলে গেছে, তার চাউনিতে, তার চলনে আর সে ভয়ে ভয়ে ভাব নেই। কেন এমন হলো? আমার বেদান্ত বলছেন যে ওই আইরিশম্যানকে তাহার স্বদেশে চারিদিকে ঘৃণার মধ্যে রাখা হয়েছিল। সমস্ত প্রকৃতি এক বাক্যে বলছিল, প্যাট, তোর আর আশা নাই, তুই জন্মেছিস গোলাম, থাকবি গোলাম। আজন্ম শুনিতে শুনিতে প্যাটের তাই বিশ্বাস হলো, নিজেকে প্যাট হিপনোটাইজ করলে যে সে অতি নীচ, তার ব্রহ্ম সংকুচিত হয়ে গেল। আর আমেরিকায় নামিবা মাত্র চারিদিক থেকে ধ্বনি উঠল, প্যাট, তুইও মানুষ, আমরাও মানুষ, মানুষই তো সব করেছে, তোর আমার মতো মানুষ সব করতে পারে, বুকে সাহস বাঁধ। প্যাট ঘাড় তুললে, দেখলে ঠিক কথাই তো। ভিতরের ব্রহ্ম জেগে উঠলেন, স্বয়ং প্রকৃতি যেন বললেন, উত্তিষ্ঠিত, জাগ্রত ইত্যাদি। কাজেই দুর্বলতার শিক্ষা দিলে চলবে না। স্বামীজি আত্মনির্ভরশীল হওয়ার শিক্ষা দিতে চেয়েছিলেন, কিন্তু শিক্ষা ব্যবস্থার যেসব ত্রুটি সেদিন তিনি দেখিয়েছিলেন, দুঃখের কথা হলো সেই শিক্ষা ব্যবস্থার ত্রুটিগুলো আজও একইভাবে প্রাসঙ্গিক। প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে একটি মেলবন্ধনের কথা শিক্ষাক্ষেত্রে তিনি বলে গিয়েছিলেন। প্রাচ্যের যে ইতিহাস এবং ঐতিহ্য, তার প্রতি দায়বদ্ধতা থাকবে, আবার অন্যদিকে পাশ্চাত্য সভ্যতার প্রযুক্তিগত শিক্ষা, সেগুলো প্রয়োজন। আরেকটি মস্ত বড় বিষয়ে তিনি বলেছিলেন, এই শিক্ষাটা শুধুমাত্র সমাজের একটা ধনী অভিজাত এলিট সমাজের জন্য নয়, এই শিক্ষাকে করে তুলতে হবে গণশিক্ষা। সামাজিক অসাম্যকে দূর করে যে সাম্যবাদী সমাজ ব্যবস্থার স্বপ্ন বিবেকানন্দ দেখেছিলেন, তার সঙ্গে মার্ক্সীয় শিক্ষা ও সমাজবাদের অনেক তফাৎ রয়েছে। অনেক বিশেষজ্ঞ বলেছেন, মার্ক্সবাদের মধ্যে এক ধরনের অর্থনৈতিক নির্দেশবাদ বা ইকোনমিক ডিটারমিনিজম ছিল, যে কারণে আধ্যাত্মিক মূল্যবোধকে সমাজ গড়ার প্রশ্নে মূল্য দেওয়া হয়নি। কিন্তু স্বামীজির বাস্তববাদ বৈদান্তিক ভাববাদের ওপর প্রতিষ্ঠিত, তাই তিনি শিক্ষাকে ধর্মের সঙ্গে সর্বদা যুক্ত করেছেন। ধর্মকে বাদ দিয়ে শিক্ষার কথা তিনি বলেননি। তার নিজের ভাষায়, আমি ধর্মকে শিক্ষার ভিতরকার সার জিনিস বলিয়া মনে করি। স্বামীজি চেয়েছিলেন হাজার হাজার দৃঢ়চিত্ত নিঃস্বার্থ সন্ন্যাসী গ্রামে গিয়ে গিয়ে লোককে ধর্ম শেখাবে। মনে করা যাক, 2 জন লোক, একটা ক্যামেরা, একটা গোলক আর কতকগুলো ম্যাপ নিয়ে গ্রামে গ্রামে গেল। অজ্ঞ লোকেদের জ্যোতির্বিদ্যা ও ভূগোলের তত্ত্ব শেখাতে পারে। তিনি বলেছিলেন যে সবলের থেকে দুর্বলের প্রয়োজনটা সমাজে বেশি, ব্রাহ্মণের থেকে চণ্ডালের বিদ্যাশিক্ষার প্রয়োজন বেশি। যদি ব্রাহ্মণের ছেলের একটা শিক্ষক দরকার হয়, তাহলে চণ্ডালের 10টা দরকার। তা না করে আমরা তেলা মাথায় তেল দিচ্ছি।
স্বামীজি সেদিন যা বলেছিলেন, এখন 2020 সালে এসে যদি পরিস্থিতি বিবেচনা করা যায় তাহলে দেখা যাবে আমরা সেই তিমিরেই বসবাস করছি। তিনি স্ত্রী শিক্ষা প্রচারের কথা বলেছিলেন, চলিত ভাষায় শিক্ষা দেওয়ার কথা বলেছিলেন। কোথায় গেল সেই সব শিক্ষা? আসলে আজ আমরা কথায় কথায় বলি আইডিয়া। সব থেকে বড় শক্তি আইডিয়া। একজন ব্যক্তি একটা গুহায় বসে দ্বার অবরুদ্ধ করে একটিমাত্র মহৎ চিন্তা করে মরতে পারেন, কিন্তু সেই চিন্তা সেই গুহার প্রাচীর ভেদ করে সমগ্র মানব জাতির হৃদয়ে সংক্রামিত হতে পারে। সেটাই হলো প্রকৃত শিক্ষা। কিন্তু আজকাল সবাই তাদের জ্ঞান লোককে জানাতে বড্ড বেশি ব্যস্ত। আগে তো জ্ঞানটা সঞ্চয় করতে হবে। স্বামীজি বলছেন, তোমার ভাব অপরকে দিবার জন্য ব্যস্ত হইও না, প্রথমে দিবার মতো কিছু সঞ্চয় তো করো। আজকাল এই টেলিভিশনের বাইট দেওয়ার যুগে মনে হয় এটা খুব সাংঘাতিক গুরুত্বপূর্ণ। মোদীয় আচার্য দেব গ্রন্থে তিনি বলেন, আগে সত্য কি তা জানো, পরে অনেকে তোমার কাছে শিখবে, তারা সব তোমার কাছে আসবে। আসলে শিক্ষা শুধু বচন বোঝায় না। শ্রীরামকৃষ্ণদেবের প্রিয় দৃষ্টান্ত ছিল, যখন পদ্ম ফোটে তখন মৌমাছি আপনি আপনি মধু খুঁজতে আসতে থাকে। এই রূপে যখন তোমার হৃৎপদ্ম ফুটিবে তখন শত শত লোক তোমার নিকট শিক্ষা লইতে আসিবে। স্বামীজি বলছেন, এটাই জীবনের মহাশিক্ষা। 1947 সালের আগে দুটো ভারত ছিল। একটি ভারত নিয়ন্ত্রণ করত দেশের রাজারা, অন্য ভারত নিয়ন্ত্রণ করত ব্রিটিশ রাজ। ভারতীয় রাজাদের অধীনে বিভিন্ন রাজ্যে কীরকম শিক্ষা ব্যবস্থা ছিল সে সম্পর্কে খুব বেশি জানা যায় না। ব্রিটিশ ভারতের শিক্ষা ব্যবস্থার ইতিহাস মূলত জানা যায়। ঐতিহাসিক সুরেশচন্দ্র ঘোষ তাঁর দ্য হিস্ট্রি অফ এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়া বইতে বলেছেন, গবেষণা করে জানা যাচ্ছে ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থা পত্তনের আগেই প্রাচীন ভারতে এক শক্তিশালী ভারতীয় শিক্ষা কাঠামো ছিল। শুধু তাই নয়, সুরেশবাবু বলেছেন, ভারতের শিক্ষার ইতিহাস পর্যালোচনা করতে গিয়ে দেখা যাচ্ছে সাধারণত মেকলেকে ভারতে ইংরেজি শিক্ষার শুরুর বাহবা দেওয়া হয়, কিন্তু আসলে এই কৃতিত্ব বিশেষভাবে পাওয়া উচিত বেন্টিংকের। সুরেশচন্দ্র ঘোষ জেএনইউ শিক্ষার ইতিহাস বিষয়ক চেয়ার ছিলেন। গেটে, হেগেল ও মার্কস নিয়ে অনেক গবেষণা করেছেন। তিনি বেলজিয়ামের পেডাগগিয়া হিস্টোনিকার এডিটোরিয়াল অ্যাডভাইজারি বোর্ডের প্রাক্তন সদস্য। সুরেশবাবু আরও বলেছেন যে পাশ্চাত্য শিক্ষার ইতিহাস এক জনপ্রিয় আলোচনার বিষয়, কিন্তু ভারতে কতিপয় শিক্ষাবিদ ও ঐতিহাসিক এ ব্যাপারে উৎসাহ নিলেও সাধারণভাবে এ ব্যাপারে এদেশে গবেষণা খুবই কম। তাঁর গবেষণা থেকে কথা খুব স্পষ্ট যে বৈদিক যুগ থেকে প্রাচীন ভারতীয় সমাজে খুবই শক্তিশালী পঠন পাঠন ব্যবস্থা ছিল, গুরুকুল ছিল, শিক্ষা লাভের জন্য শৃঙ্খলা ছিল। তবে হিন্দুদের মধ্যে এটি সীমাবদ্ধ ছিল, বিশেষভাবে পুরোহিততন্ত্রের মধ্যে। সুরেশচন্দ্র ঘোষ লিখছেন, Learning among the Hindus had been the monopoly of the high, especially of the priestly castes. The learned Brahmins gathered students from various parts of the country and in the homely atmosphere of their tols and chatushpatis, as these were known in Bengal and Bihar, imparted knowledge. এই শিক্ষকেরা বিদ্যা দানের জন্য কোনো পয়সাও নিতেন না। স্বামী বিবেকানন্দ তাঁর নানা রচনায় এই সনাতন ভারতীয় ঐতিহ্যের কথাই বারবার মনে করিয়ে দিয়েছেন। মুসলমান সমাজেও পাঠশালার মতো মুক্তার আর গুরুদের মতো মুসলমান শিক্ষকদের বলা হতো মৌলবী। ধনী জমিদারদের ছেলেরা
পাঠশালায় না গিয়ে বাড়িতেই লেখাপড়া শিখত। পরবর্তীকালে যখন ছেলেরা পাঠশালায় যেতে শুরু করলো, তখনও মেয়েদের সেই অধিকার ছিল না। জমিদারের মেয়েরা অন্তঃপুরে অনেক সময় লেখাপড়া শিখত। ভারতের নিজস্ব শিক্ষা ব্যবস্থার নথি সবসময় পাওয়া যায় না, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1811 থেকে 1838 সাল পর্যন্ত দীর্ঘ সময় তাদের অফিসারদের মাধ্যমে এদেশে এলিমেন্টারি শিক্ষা ব্যবস্থার ওপর সমীক্ষা চালায়। 1826 সালের 10ই মার্চ মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নর এক নথিতে জানান যে 12,498টি স্কুল এবং 1,88,650 জন ছাত্র আছে, যেখানে সেই প্রদেশের মোট জনসংখ্যা ছিল 1,58,50,941 জন। এবার বাংলার ইতিহাস নিয়ে কথা বলি। 1835 থেকে 1838 সালে গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এক মিশনারি উইলিয়াম আদমকে দিয়ে বেঙ্গল প্রেসিডেন্সিতে এক সমীক্ষা চালান। এই সমীক্ষা জানায় যে 19বিংশ শতাব্দীর গোড়ায় বাংলা বিহারে 1 লক্ষ স্কুল ছিল, 3টি গ্রামে গড়ে 2টো স্কুল ছিল। 1813 সালে লন্ডনের সংসদে ভারতীয়দের শিক্ষাদানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। 1821 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিও ভারতে তাদের উদ্বৃত্ত বাজার থেকে আসা অর্থের একটা বড় অংশ ভারতের শিক্ষাদানের জন্য খরচ করার সিদ্ধান্ত নেয়। বারাণসী ও কলকাতায় সংস্কৃত কলেজ তৈরি হয়। ফোর্ট উইলিয়াম কলেজে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের ভারতের ও প্রাচ্য শিক্ষার জন্য বিশেষ কর্মসূচি গৃহীত হয়। কিন্তু পরবর্তীকালে যখন ব্রিটিশেরা বণিক থেকে রাজনৈতিক শক্তি হয়ে ওঠে, তখন ধীরে ধীরে প্রাচ্য শিক্ষার পরিবর্তে ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষাকে গুরুত্ব দেওয়া শুরু হয়। ঐতিহাসিক গবেষকরা বলছেন, এর ফলে প্রাচ্য ও পাশ্চাত্যের ভারসাম্য বিঘ্নিত হয়ে যায়। স্বামীজি কিন্তু এই মেলবন্ধন, এই সমন্বয় চেয়েছিলেন। ভারতীয় মূল্যবোধ, সংস্কৃতি ও তার শিকড়কে শক্ত রেখে শিক্ষা চর্চা হওয়া উচিত ছিল। আধুনিক ভারতের প্রধান রূপকার রাজা রামমোহন রায়ও বেদান্তসার ও ইংরেজি শিক্ষার আত্মীকরণে বিশ্বাসী ছিলেন। এখানে স্বামীজির ভাবনার সঙ্গে মূল ভাবনায় সংঘাত ছিল না। হিন্দু ধর্মের সঙ্গে ব্রাহ্ম ধর্মের সংঘাত ঘোচাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কতখানি উদ্যোগী ছিলেন তা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর ছত্রে ছত্রে দেখা যায়। ঠাকুর কবিরকে উদ্ধৃত করে বলেছেন, নিরাকার আমার বাবা, সাকার আমার মা। ঠাকুর নিজে ব্রাহ্ম সমাজে বারবার হাজির হয়েছেন। কেশবচন্দ্র সেন থেকে বিজয় কৃষ্ণ গোস্বামীর সঙ্গে তাঁর কথোপকথনে শিক্ষার মূল লক্ষ্যটি কী এবং সেটি কিভাবে ধর্মের সঙ্গে যুক্ত তার সবটাই বোঝা যায়। 1986 সালে রাজীব গান্ধী নয়া শিক্ষানীতি ঘোষণা করেন। তিনি নিজে খুব আধুনিক মানুষ ছিলেন। তিনি কম্পিউটারের মাধ্যমে শিক্ষাকে এদেশে প্রসারিত করতে বিশেষভাবে উদ্যোগী হন। মেধার উৎকর্ষ কেন প্রয়োজন সে কথাও তিনি নানাভাবে বুঝিয়ে গেছেন। কিন্তু 1989 সালে বিশ্বনাথ প্রতাপ সিংহ প্রধানমন্ত্রী হয়ে এই নয়া নীতিকে আবার নতুন করে মূল্যায়ন করার জন্য 1990 সালের মে মাসে আচার্য রামমূর্তি কমিটি গঠন করেন। এই রিপোর্টে বলা হয়, গোটা পৃথিবীর নিরক্ষরতার 50% ভারতে। রামমূর্তি কমিটির রিপোর্টে আরও বলা হয়, শিক্ষানীতির ক্ষেত্রে চাই বিকেন্দ্রীকরণ। গ্রাম সভা গঠন করে প্রত্যেক গ্রামে প্রাথমিক শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। এই রিপোর্টের সুপারিশের সমালোচনা করে আবার অনেকে বলেন, এই দৃষ্টিভঙ্গি বড় বেশি সাবেকি ও
প্রাচীন গ্রামভিত্তিক শিক্ষা ব্যবস্থা ভাবনার দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু এখন চাই আধুনিক জ্ঞান ও শিক্ষার আলো। এ যেন পেন্ডুলামের দোলাচল। যেমন 1991 সালে আর্থিক উদারীকরণের হাওয়া যখন এলো, তখন শিক্ষাক্ষেত্রে বেসরকারীকরণের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে মুক্ত করার কথা হয়। তথ্য প্রযুক্তির পরবর্তীকালের বিকাশের পর, গুগল উইকিলিক্স যুগের আগমনের পর এই বেসরকারীকরণ প্রশ্নটি নতুন করে দেখা দেয়। মধ্যযুগে রাষ্ট্র ও গির্জার সংঘাতে পটভূমিতে সিদ্ধান্ত হয় রাজা ঈশ্বরের প্রতিনিধি, অতএব রাষ্ট্রের উপর গির্জার প্রভাব থাকবে না। কিন্তু পরবর্তীকালে প্রশ্ন উঠেছে, শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলিতে রাষ্ট্রীয় রাজনৈতিক নিয়ন্ত্রণ কেন থাকবে? কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানও শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবে না। শিক্ষার স্বশাসন প্রয়োজন। স্বামীজির শিক্ষা বিস্তারের আজকের প্রাসঙ্গিকতা ঠিক এখানেই। তিনি শিক্ষার স্বশাসন চেয়েছিলেন এবং শিক্ষা যখন পূর্ণতার বিকাশ, তখন সে আলোর মতো ঘরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়বে, যেখানে ব্রাহ্মণ দলিত ভেদাভেদ জ্ঞান থাকবে না। হিন্দু মুসলমান খ্রিস্টান ব্রাহ্ম কোনো ভেদ থাকবে না। 1790 সালে চার্লস গ্রান্ট ভারতে ইংরেজি শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য ইংরেজি শেখাতেন। মেকলের 4 দশক আগে তিনি এই কাজ করেন। গ্রান্ট বলেছিলেন, ভারতীয় শিক্ষা ব্যবস্থায় যে উচ্চবর্ণের ব্রাহ্মণ্যতন্ত্রের অত্যাচার ও একচেটিয়া দৌরাত্ম্য রয়েছে, তা দমনে খ্রিস্ট ধর্মের পত্তন শুভ। এটা একটা মারাত্মক বিতর্ক তৈরি করেছিল। মিশনারিদের ভারতে এসে ধর্মান্তকরণ নিয়ে আজও বিতর্ক রয়েছে, কিন্তু গ্রান্টের এই আধুনিকতার নামে খ্রিস্ট ধর্মের প্রচার নিয়ে সেদিনও বিতর্ক হয়। রাজা 3য় জর্জ এই তত্ত্বকে কার্যত বাতিল করার পরামর্শ দিয়েছিলেন, কারণ সতীদাহ প্রথার কুসংস্কার বন্ধের জন্য খ্রিস্ট ধর্ম গ্রহণ করাকেই বাধ্যতামূলক করা যায় না। এটাই ব্রিটেনের সংসদেও আলোচিত হয়েছিল। স্বামীজির মতাদর্শে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু সর্বধর্ম সমন্বয়ের মন্ত্র উচ্চারিত হয়। সেখানে শুধু হিন্দু নয়, অন্য ধর্মের ছাত্রছাত্রীদেরও আবাসিক ব্যবস্থায় গ্রহণ করা হয়। বুদ্ধ, খ্রিস্ট ও মোহাম্মদ সম্পর্কে স্বামীজির লেখা নানা প্রবন্ধের পঠন পাঠন হয়। ভারতীয় সংস্কৃতি রামকৃষ্ণ মিশনের শিক্ষা প্রতিষ্ঠানের একটি বিশেষ পঠনের বিষয়। আজকের সমাজ ব্যবস্থায় শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য, যেসব সমস্যা দেখা যাচ্ছে, সেগুলি স্বামীজি কত বছর আগে বিশ্লেষণ করে গিয়েছেন। দুঃখ একটাই, স্বাধীনতার পর এতগুলি দশক অতিবাহিত হবার পরেও আমরা এইসব সীমাবদ্ধতা অতিক্রম করতে সক্ষম হতে পারিনি। স্বামীজির শিক্ষাদর্শকে হাতের মশাল করে এই অন্ধকার পথকে আলোকিত করাই সম্ভবত আজকের সবথেকে বড় উচিত কর্তব্য হওয়া উচিত। আজকে যে প্রবন্ধটি আমি আপনাদের সাথে পাঠ করলাম, সেটির নাম বিবেকানন্দের শিক্ষাচিন্তা। লিখছেন জয়ন্ত ঘোষাল। তিনি পেশায় সাংবাদিক এবং তিনি পেশাগতভাবে আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তারই একটি প্রবন্ধ আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। প্রসঙ্গত জানাই, এই সমগ্র প্রবন্ধে যে যে জায়গা থেকে সমগ্র তথ্য নেওয়া হয়েছে: দি কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, ভলিউম 4, অদ্বৈত আশ্রমা, কলকাতা। পত্রাবলী স্বামী বিবেকানন্দ উদ্বোধন কার্যালয়, স্বামী শিষ্য সংবাদ শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী উদ্বোধন কার্যালয়, স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা নবম খণ্ড
উদ্বোধন কার্যালয়, বাণী ও রচনা নবম খণ্ড, শিক্ষা প্রসঙ্গ স্বামী বিবেকানন্দ, উদ্বোধন কার্যালয়, পত্রাবলী ইত্যাদি। সমগ্র প্রবন্ধটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের সাথে আপনারা ভাগ করে নেবেন কমেন্ট বক্সে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাদের স্পিরিচুয়ালিজম অ্যান্ড লাইফ এই চ্যানেলের সব সময় পাশে থাকবেন। নমস্কার।